আপনার হাতে যদি কিছু ক্যাশ টাকা থাকে, এই টাকা ব্যাংকে রাখবেন নাকি সোনা কিনবেন, নাকি সঞ্চয়পত্র কিনবেন, নাকি জমি কিনবেন? অনেকেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আজকের এই ভিডিওটা কিছুটা হেল্পফুল হতে পারে আপনাদের জন্য। প্রথমেই আমরা কথা বলবো ব্যাংকে টাকা রাখা নিয়ে। এর সুবিধা দিকগুলোর মধ্যে রয়েছে, ভালো ব্যাংকে ডিপোজিট করলে নিরাপদ এবং সহজে টাকা তোলা যায়। তাই আপনি যখন ব্যাংকে টাকা রাখবেন অবশ্যই নিজে সদায়িত্বে আগে যাচাই বাছাই করবেন, দরকার হলে ব্যাংকে গিয়ে। দ্বিতীয়ত, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট যদি আপনি করে থাকেন, রেট বেশি পাবেন। সাধারণত 9 থেকে 13% মধ্যে বর্তমানে অনেক ব্যাংক কিন্তু এমন রেট দিচ্ছে, যা মূল্যস্ফীতিকে ট্র্যাকল দিতে পারে। লেনদেন সহজ ও স্বচ্ছ হয় ব্যাংকে আমানত রাখলে। নিয়মিত ইন্টারেস্ট পাওয়া যায়। অনেকেই দেখা যায় ব্যাংকে সুদের কারণে আমানত রাখতে চায় না। তো ভালো শরিয়া বেসড ইসলামিক ব্যাংকে আপনি আমানত রাখুন, যেখানে আপনি আমানত রাখলে সুদ থেকে দূরে থাকতে পারবেন। আদারওয়াইজ কনভেনশনাল ব্যাংকিং, সুদযুক্ত যে ব্যাংকগুলো রয়েছে সেখানে রাখবেন কিনা সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। অসুবিধা দিকগুলোর মধ্যে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে মুনাফার হার 2 থেকে 3%, যা মুদ্রাস্ফীতির কারণে টাকার মানকে কমিয়ে ফেলে। বর্তমানে কিন্তু মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ইনফ্লেশন রেট 9%। তো সেই হিসাবে 2 থেকে 3% আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে লাভ হতে পারবে না, বা এসএনডিতে রেখে সর্বোচ্চ 4-5% লাভ পাবেন। সেটা কখনোই আপনার মুদ্রাস্ফীতিকে ট্র্যাকল দিতে পারবে না আপনার আমানত সময়ের সাথে। ব্যাংক চার্জ ও ট্যাক্স কেটে নেয়, তবে ফিক্সড ডিপোজিটে রাখলে এটা খুবই সামান্য কেটে নেয়। সবাইকে ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এটি হলো ব্যাংকে টাকা রাখা নিয়ে সুবিধা অসুবিধা। এরপরে কথা বলবো সোনা কেনা বা গোল্ডে ইনভেস্টমেন্ট নিয়ে। সোনার গহনার বদলে সোনার বারে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদী লাভ পাবেন। কেননা সোনার গহনা কিনে রাখলে বিক্রির সময় যেয়ে দেখবেন বাজার দর যেটা রয়েছে সেখান থেকে 15 থেকে 20% বাদ দেয়। এটি বাংলাদেশের যে জুয়েলার্স সমিতি রয়েছে, যারা জুয়েলার্সি ব্যবসা করে, এটা তাদের মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই বিষয়টির দিকে নজরে রাখতে হবে। মুদ্রাস্ফীতির সময়ে সোনার দাম বাড়ে, আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি এবং সহজে বিক্রি করা যায়। আপনি সোনা বিক্রির জন্য সোনা কিনে রাখলে হয়তোবা 5-6 দিন বা 1 মাসও ঘুরতে হবে না, 2-3টা দোকানে দেখে হয়তোবা আপনি বিক্রি করে দিতে পারবেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে সোনা নিরাপদ সম্পদ হিসাবে ধরা হয়। সোনাকে কিন্তু প্রাকৃতিকভাবে উত্তোলন করা হয়, এটা কিন্তু ল্যাবে টেস্ট করে বা কোনোভাবে বানানো সম্ভব হয় না। আর অসুবিধার দিকগুলোর মধ্যে রয়েছে, ওই যে বললাম বিক্রির সময় বাজারে 15 থেকে 20% বাবদ ছাড় দিয়ে সোনার গহনার মূল্য বিক্রি করা হয়, তবে বারের ক্ষেত্রে এইরকম প্রবলেম পাবেন না। নিরাপদে সংরক্ষণ করতে খরচ ও ঝুঁকি থাকে। সোনা যদি আপনি বেশি পরিমাণ বাসা বাড়িতে রাখেন, সেক্ষেত্রে ডাকাতি বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি বাসায় কোনো লকার, যেটা ভালো সুরক্ষাযুক্ত স্থান, সেখানে রাখতে হবে, অথবা ব্যাংকের লকার ভাড়া নিয়ে রাখতে পারেন। গহনা কিনলে মেকিং চার্জ বেশি হয়, ফলে লাভ কমে যায় বিক্রি করতে গেলে। সোনা থেকে নিয়মিত আয় হয় না, শুধুমাত্র মূল্য বৃদ্ধি হলেই সোনা বিক্রি করে আয় পেতে পারেন, এর চেয়ে বাইরে অতিরিক্ত কোনো লাভই নেই। সঞ্চয়পত্র সরকারি নিরাপত্তা থাকে, ঝুঁকি নেই এ কারণে, যা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট সময় পরপর স্থির মুনাফা পাওয়া যায়। যেমন ধরুন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্রে প্রত্যেক মাসে মাসে 1 মাস পরপর মুনাফা দেয়। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 3 মাস পরপর মুনাফা দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখতে পারবেন যে বাংলাদেশ সঞ্চয়পত্র 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর, 5 বছর পর মুনাফা দেয়। আপনি যখন ভাঙাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে। আর বিনিয়োগ পরিকল্পনা সহজ ও স্থিতিশীল, দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য আয় হবে সঞ্চয়পত্র। আর একটা বিষয়, সঞ্চয়পত্রে 6 মাস পরপর কিন্তু ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়। এটা ট্রেজারি বন্ড বিল এবং মূল্যস্ফীতির উপর ডিপেন্ড করে বাজার রেটটা কম বেশি হয়। তবে বর্তমান সময়ে সঞ্চয়পত্রের রেট 11.10% বেশি রয়েছে, বেশিরভাগ সঞ্চয়পত্রে দেখা যাবে। এটা ছিল সুবিধার দিক।
আর অসুবিধার দিক সঞ্চয়পত্রে অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 1 বছর হবার আগে যদি আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনার মূল টাকা থেকে সরকার কিছু পরিমাণ অর্থ কেটে নেবে। আপনি যেই পরিমাণ টাকা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন, যেই পরিমাণ টাকা আপনাকে সরকার শোধ করেছে। তো এক্ষেত্রে একটা বিষয় আপনাকে অবগত থাকতে হবে বা জানতে হবে, সঞ্চয়পত্র যদি আপনি করেন এবং ভাঙাতে যান তাহলে মিনিমাম 1 বছর পূর্ণ হওয়ার পর বা 2 বছর পূর্ণ হওয়ার পর বা 3 বছর পূর্ণ হওয়ার পর বা 4 বছর পূর্ণ হওয়ার পর বা 5 বছর পূর্ণ হওয়ার পর ভাঙাবেন। সঞ্চয়পত্র কখনো 1 বছর 1 মাস হয়েছে ভাঙাবেন না, এক্ষেত্রে আপনার লস বাড়বে। কখনো 2.5 বছর হয়েছে ভাঙাবেন না। বুঝতে পারছেন? এই যে 5 মাসের মুনাফা নিয়েছেন এটা গভর্নমেন্ট কেটে নিবে, এখানে একটা বোঝার বিষয় আছে। তারপর মুদ্রাস্ফীতির হার বেশি হলে প্রকৃত লাভ কমে যায়, তবে বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির হার 9 থেকে 10% অ্যারাউন্ডের আশেপাশে। সো এটা নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো দরকার নেই মনে করি। মুনাফার উপর ট্যাক্স কাটা হয়। সাধারণত আপনি 5 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র যদি ক্রয় করেন তাহলে প্রতি লাখে 5% হারে ট্যাক্স কাটবে, এবং আপনার যদি দেখা যায় 5 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন তখন 10% হারে ট্যাক্স কাটবে বা উৎসে কর। দীর্ঘমেয়াদী লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ আপনি দেখবেন 4 নম্বরে জমি কেনা। জমির সুবিধা অসুবিধা কি? জমি কিনতে হলে টাউন বা শহর অঞ্চলে ভালো পজিশানে কিনতে হবে। ভালো পজিশানটা এমন হতে হবে, দরকার হলে রাস্তার পাশে হতে পারে সেটা, না হলে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি যেখানে জায়গা কিনেছেন সেখান থেকে হয়তো বা মেন রোডে আসতে 5 মিনিট সময় লাগে, 2 মিনিট 1 মিনিট লাগে, এগুলা হচ্ছে ভালো পজিশান। দীর্ঘমেয়াদী জমি কিনে রাখতে পারলে দাম বাড়ার সম্ভাবনা থাকে। আপনি জমি কিনলেন 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, বিক্রি করলেন, তেমন লাভ পাবেন না। আর ভাড়া দিয়ে আপনি নিয়মিত আয় করতে পারেন জমি থেকে, সেখানে হয়তো বা বাড়ি বা দোকান করলে বা করে দিলেন। অনেক ক্ষেত্রে গ্রাম অঞ্চলে জমি কিনলে বা টাউন অঞ্চলে কিছু জমি কিনলে এগুলো হচ্ছে আবাদ বা পত্তন দেওয়া হয়। মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা থাকে জমি, এটা একদম 100%। সম্পদ হিসাবে উত্তরাধিকারীকে দেওয়া যায়। আর অসুবিধার মধ্যে কি রয়েছে? প্রাথমিক খরচ বেশি, রেজিস্ট্রেশন এবং ট্যাক্স, যেমন স্ট্যাম্প ফি দিতে হয়, স্থানীয় সরকার ফি দিতে হয় রেজিস্ট্রেশন করতে গেলে। তারপর জমি কেনা বেচায় সময় লাগে, দ্রুত নগদে রূপান্তর করা যায় না, যেটা আপনি গোল্ডের ক্ষেত্রে করতে পারবেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রে করতে পারবেন বা ব্যাংকে আমানত রাখার ক্ষেত্রে করতে পারবেন। আপনাকে জমি বিক্রি করতে গেলে দেখতে পাবেন যে মিনিমাম হলেও 1 মাস 2 মাস 3 মাস ওয়েট করতে হবে, কেননা মানুষ সব সময় জমি কিনে না। জমির দলিল বা মালিকানা সংক্রান্ত জটিলতা থাকতে পারে। জমি যখন ক্রয় করতেছেন তখন সিএস, এসএ, আরএস, খতিয়ানের পর্যায়ক্রমে মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা এগুলা দেখতে হয়। খাজনা খারিজ, মিউটেশন এগুলা ওকে আছে কিনা দেখতে হয়। রক্ষণাবেক্ষণ খরচ ও কর দিতে হয়। গ্রামীণ এলাকায় জমির দাম তুলনামূলক কম বাড়ে। তা প্রত্যেকটা বিষয়ে আপনি নিজে সজ্ঞানে সিদ্ধান্ত নেবেন। আমি সুবিধা অসুবিধা বলেছি, কারো কথায় প্ররোচিত হয়ে কোথাও বিনিয়োগ করবেন না।